প্রিয় দর্শক, ডায়রিয়া হলে আসলে কি করণীয়? কখন একটি বাচ্চাকে হসপিটালে নিতে হবে? এটা যেমন জানানো খুব জরুরি, ঠিক তেমনি আসলে ডায়রিয়া যাতে না হয় সেই সাবধানতাও আমাদের অনেক জরুরি। আজকে স্বাস্থ্য পরামর্শে কথা হবে এই বিষয়টি নিয়ে। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের পর্দায়। আমার সাথে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা ঘোষাল, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, সরকারি কর্মচারী হসপিটাল। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন আপু? জি, ভালো আছি। আপনি ভালো? আমি ভালো। আর এই যে দর্শকদেরকে আরেকটু ভালো থাকার মতো যাতে অবস্থায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আরেকটু ভালো লাগা কাজ করে। অবশ্যই। আজকে জানবো হচ্ছে ডায়রিয়া নিয়ে। আসলে ডায়রিয়া তো সবারই হয়, কিন্তু তারপরে জানতে চাই যে কতবার আসলে লুজ মোশন হলে সেটাকে আমরা ডায়রিয়া বলি? আচ্ছা, এটা একটু বয়সের ব্যবধান আছে। যেমন যদি 1 মাসের বাচ্চা হয়, তাহলে সে যদি দিনে 20 বারও পায়খানা করে সেটাও নরমাল। কাজেই যখন 1 মান্থের বাচ্চারা, বেবিরা যখন আসে, তখন যদি মা বলে যে তার লুজ মোশন হচ্ছে, এটা আসলে নরমাল। কিন্তু যদি এর পরবর্তীতে 1 মাসের পরবর্তী যেসব বাচ্চারা, তারা যদি বলে যে দিনে 2 বার 3 বারের বেশি, দিনে 3 বারের বেশি যদি তার লুজ মোশন মানে ওয়াটারি পানির মতো পায়খানা হয়, অথবা একবার যদি লার্জ ভলিউম মানে অনেক পরিমাণ পায়খানা যদি একবারে সেরকম পানির মতো পায়খানা হয়, তাহলে সেটা ডায়রিয়া বলে। আচ্ছা। কাজে ওটা এজ বয়স হিসেবেও এটা একটা ভ্যারি করে। মানে পায়খানাটা নরম মানেই কিন্তু পাতলা পায়খানা না। ডায়রিয়াতে আসলে লুজ মোশন তো হয়ই, কিন্তু এছাড়াও আসলে এই সময়ে আর কি হতে পারে? ডায়রিয়া যখন হয়, প্রথম কথা হচ্ছে শরীর থেকে অনেক পরিমাণ পানি বেরিয়ে যায়, এবং এই পানি বেরিয়ে যায়, এটার ভিতরে আরও অনেক মেকানিজম আছে কোন কারণে ডায়রিয়াটা হচ্ছে। যদি ভাইরাস দিয়ে একরকম হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে একরকমভাবে হতে পারে, আবার কোনো প্রোটোজোয়ার কারণে হতে পারে। এখন আমাদের দেশে মেইনলি এটা হচ্ছে হাইজিনের উপর ডিপেন্ড করে। আমাদের দেশের প্রথম কথা হচ্ছে আমাদের দেশে গরম অনেক বেশি, যেমন এখন যে সিজনটা গরম অনেক বেশি, এই কারণে হিউমিডিটি অনেক বেশি, এবং বাচ্চারা এলোমেলো জিনিসগুলো খেয়ে ফেলে, বাইরের জিনিসগুলো, বিশেষ করে আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে। এখন যে ডায়রিয়াটা হচ্ছে, এখন রোটাভাইরাল ডায়রিয়াটাও হচ্ছে, আবার টাইফয়েডের কারণেও হচ্ছে। আচ্ছা। এটাও হচ্ছে, আবার ভাইরাস দিয়েও ডায়রিয়া হচ্ছে। এখন ডায়রিয়াটা হচ্ছে, এখন এটা সিভিয়ারিটি ডিপেন্ড করে বিভিন্ন কারণে। যেমন আমার বাচ্চার এজ কত কম, যদি অনেক কম বয়সও হয়, তাহলে ভাইরাস দিয়েও অনেক কঠিন অনেক ডায়রিয়া হতে পারে। এবং বাচ্চাদের, আমরা জানি সব বাচ্চাদেরই রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে। কাজে বড়রা যেটা সামান্য হলে সহ্য করতে পারে, কিন্তু ছোটরা কিন্তু সেটা নিতে পারে না। তখন অল্পতেই হয়তো তার অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে ডিপেন্ড করবে যে, যেমন ধরুন রোটাভাইরাল ডায়রিয়া, আমরা বলি এটা 7 থেকে 10 দিনে ভালো হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, যদি কোনো বাচ্চা ফর্মুলা ফিড হয়, তাদের যদি হাইজিন মেনটেন করা না হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কম। সেক্ষেত্রে তাদের এমনও আছে 21 দিন পর্যন্ত লেগে যেতে পারে তার ঠিক হতে। এটা তো কমপ্লিকেশনসের কথা শুনলাম, কিন্তু ডায়রিয়া হলে কখন হসপিটালে নেওয়া উচিত একটা বাচ্চাকে? মানে মেইন হচ্ছে সিমটমগুলো যদি আমরা বলি, যে ডায়রিয়া হলে এই বাচ্চারা পানি শূন্যতার কারণে তারা খুব মানে ইরিটেবিলিটি যেটা বলি আমরা, মানে খুব বিরক্ত করতে থাকে, কারণ তার পানি শূন্যতার কারণে সে পানিটা পুরানো, যদি এই সাথে সাথে যদি স্যালাইনটা খাওয়ানো যায়, তার ইরিটেবিলিটি থাকে না। কিন্তু যখন এই অবস্থাটা, তখন সেটাকে বলি আমরা সাম ডিহাইড্রেশন। কিন্তু যখন এই ইরিটেবিলিটিটাও আর থাকে না, মানে তখন তার এত পানি বেরিয়ে গেছে যে তখন সেই ইরিটেবিলিটি প্রকাশ করার মতো ক্ষমতা তার নাই, লেথার্জিক হয়ে যায়। কাজে যদি কোনো বাচ্চা লেথার্জিক হয়ে যায়, মানে কথাটার মানে সে হাত পা ছেড়ে দিয়ে থাকে, খুব ঘুম ভাব, চোখ মেলতেই পারছে না। এবং আরেকটা কথা হচ্ছে, আমরা সব বাচ্চাকে বলি দিন রাত 24 ঘন্টা মিলে অবশ্যই 6 বার পেশাব হতে হবে। মানে আমার আউটপুট যখন ঠিক আছে, তখন আমি মোটামুটি আমার কন্ট্রোলের মধ্যে আছে। কিন্তু যদি দেখি আমার 6 বারের পেশাবের কমে গেছে, ইভেন কি বাচ্চা অ্যানিউরিয়াও ডেভেলপ করে, মানে সারা দিন রাত 24 ঘন্টা তার একবার পেশাবও হচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। আর এটা তো একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা শুনলাম। এর থেকে একটু বড় যে বাচ্চারা, তাদের ক্ষেত্রেও আসলে কি করণীয় সেটাও জানতে চাইবো একটা ছোট বিরতির পরে। প্রিয় দর্শক, আসলে ডায়রিয়া এবং শিশু স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছিল স্বাস্থ্য পরামর্শে। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরেই।
ওয়েলকাম ব্যাক। সাথে আছে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম স্বাস্থ্য পরামর্শে ডায়রিয়া এবং শিশু স্বাস্থ্য নিয়ে। আবারও সেই বিষয়ে কথা বলতে চাই এবং আমার সাথে রয়েছেন এই বিষয়ের বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ডক্টর শর্মিষ্ঠা ঘোষাল। আরও একবার স্বাগত আপনাকে। আমরা কথা বলছিলাম একেবারে ছোট বাচ্চাদের, ব্রেস্ট ফিডিং বেবিদের আসলে ডায়রিয়া হলে কি করব বা কি না করব সেটা নিয়ে। এর থেকে একটু বড় যে বাচ্চারা, তাদের ক্ষেত্রে মানে কতবার ফ্রিকোয়েন্সি হলে সেটাকে ডায়রিয়া বলবো, বা তাদেরকে কি হসপিটাল নেওয়ার দরকার আছে কিনা? হ্যাঁ, সেইটাই হলো যে বড় বাচ্চাদের হচ্ছে 3 বারের বেশি যদি লুজ স্টুল হয়, দ্যাট ইজ ওয়াটারি, পায়খানাটা যদি পাতলা পানির মতো হয়, সেক্ষেত্রে সেটাকে ডায়রিয়া বলবো। কিন্তু ওই একই কথা সেই ক্ষেত্রেও সেই বাচ্চাগুলো যদি নিস্তেজ হয়ে যায়, তারা যদি মানে কথা বলতে চাচ্ছে না, পারছে না, বা ঘুম ঘুম ভাব বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ইনটেক তার কম, পানি খেতে পারছে না, এবং ডায়রিয়া এত বেশি যে সে কিছুই খেয়ে রাখতে পারছে না, সে পেশাব কমে গেছে, সেই ক্ষেত্রেও হাসপাতালে নিতে হবে। এবং হাসপাতালে নিলে তো হাসপাতালের ডক্টররা তাদের মতো করে সেটা ট্রিটমেন্ট করবে। তবে বাসায় বসে যে ট্রিটমেন্ট করা হয় বা করা যায় সেটা কি কি? বাসায় বসে এক্সট্রা কিছু না। আমার প্রথম বাচ্চা যা খেতে চায় সে বাসার মানে হোমমেড ফুড সব কিছুই খেতে পারবে, কিন্তু খেয়াল রাখতে হবে পানি জাতীয় পৃথিবীর যত খাবার আছে, পানি, স্যালাইন, ডাবের পানি, ভাতের মাড়, জিরার পানি, বা অনেকে যে ফ্রুট জুস খাওয়াটাকে, ফ্রুট জুসটা আমরা নিষেধ করি, ফ্রুট জুসটা খেতে পারবে না। ফ্রুট যদি খেতে হয়, যে আমি যেটা বলি যে ফলের মধ্যে খাবে পাকা কলা, আর সবজির মধ্যে খাবে কাঁচকলা। আর এমনি সে মাছ, মাংস, ডিম যেটা খেতে চায় সে খাবে। আর হচ্ছে যেমন চিকেন স্যুপও খেতে পারে সে। ডাল ভাত মেখে সে ডালের যদি স্যুপটুকু, মানে শুধু ডালটাও যদি খেতে চায়, মানে তখন একেবারেই আসলে খেতে রুচি থাকে না, তখন জিহ্বাটাতেও সমস্যা হয়ে যায়, সেটাও দেখতে হয়। এভাবে ধীরে ধীরে যদি আমি ফ্লুইড কারেকশনটা করতে পারি এবং পেশাবটা যদি ঠিক থাকে, দিনে 6 বারের বেশি পেশাব হয়, সেক্ষেত্রে আশা করি মানে ভর্তি হতে হয় না। কিন্তু যদি এই সিমটমগুলো দেখা দেয়, সেক্ষেত্রে ভর্তি হওয়ার একটা। আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে যে সরকারি পর্যায়ে না, বেসরকারি পর্যায়ে হচ্ছে একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে ডায়রিয়া প্রিভেন্ট করার জন্য। সেটার আসলে কতটুকু কার্যকরী? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের শুধু রোটাভাইরাল ডায়রিয়াটায় আমরা ইনজেকশন ভ্যাকসিনটা দিয়ে থাকি, কিন্তু সেটা হচ্ছে 6 মাস বয়সের আগে। দ্যাট ইজ আমি 3 মাস 3.5 মাস বয়সের সময় একটা দিতে পারি, এবং 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পর আরেকটা ডোজ দিতে পারি। কিন্তু 6 মাসের বেশি বড় হলে গেলে সেটার কাজ করে না। আবার এটাও যে এমন না যে রোটাভাইরাল ডায়রিয়া ভ্যাকসিন দিলে যে সে পুরোপুরি ইমিউন, এটাও না। এটা তার ইফিকেসি হচ্ছে 60 to 80%। কাজেই সেই বাচ্চা যে পুরাপুরি এটা আর কখনো হবে না, এটাও বলা যায় না। এটা হলো কথা। আর এমনি যে আমাদের এখন টাইফয়েড ভ্যাকসিন যেটা দিচ্ছে, কারণ টাইফয়েডের কারণে কিন্তু ডায়রিয়া হতে পারে, যেহেতু এটা টাইফয়েড রোগটাই একটা অন্ত্রের রোগ, কাজে সেক্ষেত্রেও ডায়রিয়া হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রেও এই জন্য টাইফয়েড ভ্যাকসিনটাও আমাদের সবার দিয়ে নেওয়াটা উচিত। সো ডায়রিয়ার কমপ্লিকেশনস নিয়ে আমরা কিন্তু অলরেডি কথা বলেছি, কিন্তু ডায়রিয়া ইটসেলফ অন্য ডিজিজের কমপ্লিকেশনসও হতে পারে, যেমন টাইফয়েডের কথা বলেন। বর্তমান সময়টা হচ্ছে মিজেলসের একটা মহামারী আকার ধারণ করেছে ডায়রিয়া। এছাড়াও তো আরো অনেক কারণেই এটা আসলে ডায়রিয়াটা আসতে পারে। সেটার জন্য আসলে প্যারেন্টসদেরকে সতর্কতা কতটুকু মেনটেন করা উচিত? আপনি যেটা বললেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। এখন হামের আউটব্রেক চলছে, কাজে হামের যে কমপ্লিকেশনের মধ্যে প্রথম কমপ্লিকেশন হচ্ছে মেইনলি হচ্ছে নিউমোনিয়া, কিন্তু সেকেন্ড হচ্ছে ডায়রিয়া। আমাদের যেসব বাচ্চাগুলো মারা যাচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে নিউমোনিয়ার কারণে মারা যাচ্ছে, কারণ তাদের আইসিইউ দরকার ছিল, সেটা তারা সামহাও দেওয়া যাচ্ছিল না, এই জন্য তারা এরকম। এবং ডায়রিয়াটাও, কারণ মেইন কথা হামের কারণে অনেক ইমিউন ডেফিসিয়েন্সি, তার এত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং সেই কারণে তার ডায়রিয়াটা হলে, এবং সেটাও কিন্তু অনেক একটা কমপ্লিকেটেড ডায়রিয়া, সেই ডায়রিয়াটাও কন্ট্রোল করা এবং মেইন এটার মানে ট্রিটমেন্টটা দেওয়া, এটাও অনেক টাফ ব্যাপার। যারা হাসপাতালে ভর্তি থাকে ডাক্তাররা এটা নিয়েও অনেক কনসার্ন এবং অনেক চিন্তিত থাকেন যে কীভাবে ডায়রিয়াটা কন্ট্রোল করা যায়। আরও ডায়রিয়ার আসলে আমাদের অনেক ধরনের ক্লাসিফিকেশান আছে। একটা হচ্ছে এটিওলজিক্যাল, মানে যেটা আমি বললাম ভাইরাস, ব্যাকটেরিয়া, এরকম একটা আছে। আর এবার সিস্টেমিক ডিজিজের কারণেও ডায়রিয়া হতে পারে, যেটা টাইফয়েড একটা বললাম। আর দীর্ঘমেয়াদী কিছু ডায়রিয়া আছে, এটাকে কিছুটা আছে বলে, একটা বলে পারসিস্টেন্ট ডায়রিয়া, একটা বলে ক্রনিক ডায়রিয়া। যদি কোনো বাচ্চার 14 দিনের মতো ডায়রিয়া এবং 14 দিন প্লাস বেশি, মানে 14 দিনের বেশি যদি হয়, তাহলে সেটাকে বলি আমরা পারসিস্টেন্ট ডায়রিয়া। সেক্ষেত্রেও ট্রিটমেন্ট নিতে হবে। এটা অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে ভর্তিও লাগতে পারে, সেটাও কজ অনুসারে সেটা ট্রিটমেন্ট হবে। আবার যেটা ক্রনিক ডায়রিয়া বললাম, যেটা 30 দিনের বেশি ডায়রিয়া থাকে, সেটা যেমন ছোটদেরও আইবিডি নামে একটা রোগ আছে, ইনফ্লামেটরি বায়োল ডিজিজ আছে, ইরিটেবল বায়োল
ডিজিজ আছে, এই কারণেও তাদের ডায়রিয়া হতে পারে। আবার কিছু ডেফিসিয়েন্সি, আয়রন ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে অনেক সময় ডায়রিয়া হতে পারে। আবার কিছু টক্সিসিটির কারণেও লেড টক্সিসিটি আছে কিছু কিছু কতগুলো, কিন্তু সেগুলো আমাদের দেশে বেশি কমন না। আমাদের দেশের কমন যেটা সেটা হচ্ছে আমাদের এই হাইজিন মেনটেন করে, বিশেষ করে আমাদের দেশের ম্যাক্সিমাম স্কুল বলেন, কিন্ডারগার্টেন বলেন, তার সামনে একটা ফুচকার দোকান থাকে। যেটা মানে আমার মাঝে মাঝে মনে হয় এত রোগী পাই যে মনে হয় যে ফুচকার কারণে যদি এরকম একটা, আমাদের আসলে দেশটা যেরকম, এখানে তো এটা আসলে বলার কিছু নেই, কারণ আমরা বড়রাও কিন্তু সেই বাইরের ফুচকাগুলো খাই, বাট উচিত না। সেটাই আমরা বাসায় বসেই বানাতে পারি, এবং ফুচকার যে টকটা সেটাই সব থেকে বেশি কালপ্রিট আর কি, সেটা উচিত না। কারণ যে পানিটা ব্যবহার করে সেটা তো আমরা জানি, যে হাত দিয়ে সেটা প্রিপেয়ার করছে সেটাও হাইজেনিক কিনা এটা দেখতে হয় আর কি। আসলে ডায়রিয়ার কমপ্লিকেশনস তো অনেক ধরনেরই হতে পারে। সবচেয়ে ডেঞ্জারাস কমপ্লিকেশনস আপনি বলেছেন যে প্যারালাইটিক আইলিয়াস হতে পারে, এছাড়া আর কি হতে পারে? সেটা যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি হতে পারে। ডায়রিয়া থেকে আবার যেমন ডায়রিয়া আর ডিসেন্ট্রির মধ্যে পার্থক্যটা কি? ডায়রিয়া হচ্ছে শুধু পানি যাবে, আর ডিসেন্ট্রি মানে সেটার সাথে রক্ত যাবে। আমাদের দেশে কিন্তু ডিসেন্ট্রি বলতে ওরা বোঝায় যে আমাশয়, ডিসেন্ট্রির বাংলাটা আমাশয় ঠিকই, কিন্তু ওরা সবাই বলে যে আম যাচ্ছে, দ্যাট ইজ মিউকাস যেটা যাচ্ছে সেটা কি তারা ডিসেন্ট্রি বলে, কিন্তু আসলে ঘটনাটা তা না। পায়খানার সাথে এক ফোঁটা রক্ত গেলেও সেটাকে আমরা ডিসেন্ট্রি বলি। সেই ক্ষেত্রে সেটা ডিসেন্ট্রি আলাদা চিকিৎসা নিতে হয়। কমপ্লিকেশনস, ডায়রিয়ার কমপ্লিকেশন বলতে গেলে আমি যেটা বললাম যে প্রথম অনেক পানি চলে যায়, প্রথম কথা হচ্ছে পানি শূন্যতা হচ্ছে, এবং সেই কারণে ইলেকট্রোলাইটের যে ইমব্যালেন্সগুলো হচ্ছে সেটার মধ্যে সব থেকে বেশি হচ্ছে হাইপোক্যালেমিয়া, সেটার জন্যই প্যারালাইটিক আইলিয়াসটা হচ্ছে। এছাড়া অন্যান্য যেমন সোডিয়াম চলে যেতে পারে, সেটার কারণে ইরিটেবিলিটি হতে পারে, সেক্ষেত্রে কনভালশন হতে পারে, বাচ্চা আনকনশাস হয়ে যেতে পারে। এখন কনভালশন বা খিঁচুনি যদি হয় সেক্ষেত্রে তো আর সেটা বাসায় বসে থাকার মতো অবস্থা না, সেটাও একটা ক্রিটিক্যাল কন্ডিশন। আর ছোট বাচ্চারা হাইপোগ্লাইসেমিয়া, দ্যাট ইজ তার গ্লুকোজ কমে যায়, সেই ক্ষেত্রেও তার খিঁচুনি হতে পারে। এবং এমনও আছে যে হাইপোগ্লাইসেমিয়ার কারণে বাচ্চা মারা যায়, এরকম ঘটনাও আছে। এবং ডায়রিয়ার কারণে হাইপোথার্মিয়াও হয়, মানে তার টেম্পারেচার এত কমে যায় সে কারণে বাচ্চা মারা যেতে পারে। আর ডায়রিয়া তো বাচ্চার মারা বুঝছেন না যেটা ডায়রিয়া না কলেরা ডায়রিয়ার মধ্যে পার্থক্য আছে। কলেরা হলে হ্যাঁ, সেই পার্থক্যটা তাদেরকে জানতে হবে যে ডায়রিয়াতে পায়খানার রং হলুদ বা হলুদাভ বা হালকা হলুদ হতে পারে বা কখনো সবুজ হতে পারে, কিন্তু কলেরাতে পায়খানাটা হবে পুরো সাদা, যেটা বলে আমরা চাল ধোয়া পানির মতো, এবং তার একটা ফিশি স্মেল আসবে, মানে আষ্টে গন্ধর মতো একটা স্মেল আসবে। এবং কলেরা হলে এমন বেশি, এত ভলিউমিনাস, মানে এত বেশি পরিমাণ পানি যায় পায়খানার সাথে, যে ইভেন কি এমনও হতে পারে যে একবার পায়খানার পরেই বাচ্চা আনকনশিয়াস হয়ে যেতে পারে, মানে তার এত ভলিউমে চলে যাচ্ছে, তার শরীরের ভলিউম মানে ভলিউমিক শকে সে চলে যেতে পারে। এটাও একটা কমপ্লিকেশন। এই জন্য ডায়রিয়াকে আসলে আমরা নজরও দিতে হবে, ভয়ও পেতে হবে, আবার খুব বেশি ভয়ে আবার প্যানিক হয়ে যাওয়া যাবে না, যে আমার বাসার যে হোম রেমেডিগুলো যেগুলো, সেগুলো যেন আমরা মেনটেন করি। অনেক হাইজিন মেনটেন করতে হয়। আবার অনেকে যেমন কোমরে দড়ি লাগানো থাকে, সেগুলো কিন্তু একটা হাইজিনের ব্যাপার, কারণ ওইটার মধ্যে কিন্তু জীবাণুটা লেগে থাকে। কোমরে দড়ি বা তাবিজ এগুলো যে লাগিয়ে রাখে, সেটাও একটা হাইজিনের হ্যাম্পার করে, সেগুলো একটু ঠিক করতে হয়। আমরা তো কথা বলছিলাম আসলে একটু বড় স্কুল গোয়িং বাচ্চাদের আসলে ডায়রিয়া এবং এটার ম্যানেজমেন্ট কমপ্লিকেশনস নিয়ে। এই জায়গাটাতে আরও একটু ফিরতে চাইবো, আরও কথা বলতে চাইবো আপনার সাথে ছোট্ট একটা ব্রেকের পরে। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, স্বাস্থ্য পরামর্শে ফিরবো একটু পরেই, আমাদের সাথে থাকবে। প্রিয় দর্শক, আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য পরামর্শে। আমি ডক্টর শ্রাবণী তৌহিদা। কথা বলছিলাম ডায়রিয়া এবং শিশু স্বাস্থ্য নিয়ে। আমার সাথে রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডক্টর শর্মিষ্ঠা ঘোষাল। চলে যাচ্ছি তার কাছে। আরও একবার স্বাগত আপু। আমরা কথা বলেছি অলরেডি, কিন্তু ডায়রিয়ার ম্যানেজমেন্ট সব কিছু নিয়েই কথা হয়েছে। একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনি বলেছেন যে ডায়রিয়া হলেই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছে, এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিকটা, আমি ইভেন ফার্মেসি না, আমি শিক্ষিত মায়েদেরকেও দেখেছি যে তারা ডায়রিয়া হলেই হয়তো বা অ্যান্টিবায়োটিকটা চুজ করছে এবং পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। সেক্ষেত্রে আপনি ভয়াবহতা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি রেজ করেছেন। এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এত ভয়াবহ লেভেলের চলে গেছে, আমরা যারা হাসপাতালে আছি, মানে আমরা যখন কালচার করতে দেয়, যে কয়টা অ্যান্টিবায়োটিক আছে সব কয়টাতেই রেজিস্ট্যান্ট, মানে এটা যে কত ভয়াবহ একটা জিনিস। ওই যে আগেই বললাম যে আমাদের দেশে সবাই আসলে ট্রিটমেন্ট দেন,
আমাদের কাছে আমাদের ডায়রিয়াতে আসলে ট্রিটমেন্ট দেওয়ার, অ্যান্টিবায়োটিক দেওয়ার স্কোপ খুব মিনিমাম, একটা ন্যারো লেভেলের জায়গায় আমরা অ্যান্টিবায়োটিক দেই। কিন্তু ফার্মাসিতে গেলেই ওখানে তারা অ্যান্টিবায়োটিক একটা না, ইভেন কি 2-3টাও তারা দিচ্ছেন। নাম বলছি না। তো এই ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকের রোল খুবই কম। এক্ষেত্রে ওই যে অ্যান্টিবায়োটিকটা উনি কোনো কারণ ছাড়া ইউজ করলেন, ব্যবহার করলেন, পরবর্তীতে যখন এই ওষুধগুলো আমরা অন্য কারণে দিব তখন সেই ওষুধগুলো কাজ করবে না। তখন সেই ক্ষেত্রে আমাদের হাতে আর স্কোপ থাকবে না। মুখে খাওয়ার ওষুধগুলো কিন্তু খুব বেশি নাই। তখন যখন আমি মুখে খাওয়ার কোনো ওষুধ আর দিতে পারবো না, সেক্ষেত্রে তাকে কিন্তু আমার আইভি দিতে হবে। এবং সেক্ষেত্রে তখন সেগুলো ইউজ করতে করতে বাচ্চাটা যখন বড় হতে হতে তার কোনো ইউজ করার বাকি আর থাকবে না। তখন কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। কাজে অবশ্যই মাদেরকে আমার রিকোয়েস্ট বা অনুরোধ যে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার আগে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ কোনো ডাক্তারকে দেখিয়ে নেবেন যে আসলে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে কিনা। ডায়রিয়ার ক্ষেত্রে জিঙ্ক এবং ভিটামিন এ এর কি কোনো ভূমিকা আছে? অবশ্যই। এটা হচ্ছে জিঙ্কটা আমরা সব ক্ষেত্রেই আমরা ডায়রিয়াতে জিঙ্কটা দিতে চাই, কারণ জিঙ্কটা আমাদের জিঙ্ক সিরাপ যেটা দিতে চাই এটা একটা ভিটামিন। এটা দিতে যাচ্ছে যে কারণ আমাদের শরীরে যখন ডায়রিয়ার সময় আমাদের যে অন্ত্র যেটা বলে, আমাদের ইন্টেস্টাইন বলেন, যেটা থেকে আমাদের শরীরের খাবারগুলো হজম হয়ে আমাদের শরীরের রক্তের সাথে মিশে যায়, সেই ভিলাসগুলো ওটা পুরো অ্যাট্রফি হয়ে যায়, মানে ওগুলো সব ওয়াশ আউট হয়ে যায়। এখন জিঙ্ক দিলে ওটার ওই যে সেলগুলা ওটা গ্রোথ রিনিউয়ালগুলো তাড়াতাড়ি হয়। এই কারণে আমরা ভিটামিন এটা দিই। এটা ভিটামিন এর কথা যেটা আপনি বললেন, এটা একটা ভালো কথা বললেন। মিজেলস যাদের হাম হয়েছে, যারা ডাক্তারের কাছে যান নাই, অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ভিটামিন এটা নিতে হবে। যারা হাম আক্রান্ত, কাজে অনেকেই বুঝছেন না যে হাম আসলেই হচ্ছে কিনা। এই জন্য ডাক্তারের সাথে জ্বর হলেই একটু ডাক্তারের সাথে, জ্বর এবং র্যাশ হলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে ভিটামিন এটা জরুরি, আর জিঙ্কটাও জরুরি। জ্বরের বা ডায়রিয়ার আসলে মেইন চিকিৎসা এটা, ওরসালাইন আর জিঙ্ক। ওকে। তবে বাংলাদেশে অনেক ধরনের মিথ প্রচলিত রয়েছে ডায়রিয়ার ক্ষেত্রে। অনেক জায়গায় আমরা দেখি বাসায় আসলে যে রেমিডিসগুলো দেয়া হয়, সেক্ষেত্রে আপনার কি কোনো বলার আছে? জি। ডায়রিয়ার ক্ষেত্রে গ্রামে অনেক মিথ আছে যে তারা মাছ মাংস খেতে দেন না, দুধ খেতে দেন না। আমি প্রথমে বললাম যে বাসার যত খাবার আছে, হোমমেড যত খাবার আছে, হেলদি ওয়েতে, আমি যদি অনেক মশলাদার করে বানাই সেটা না, হেলদি মানে পাতলা ঝোলের জিনিস, কম মশলার জিনিস, যেটা কারণ তার তো হজম শক্তিই তখন নাই। কাজে আমরা যদি একটু পাতলা ঝোলের বা মানে গুরুপাক না, আমার সহজ পাচ্য যেসব খাবার, সেসব যদি আমরা মেনটেন করি, সব ধরনের খাবারই সে খেতে পারবে। আমি আরেকটা খুব অ্যালার্মিং জিনিস দেখি এখন চারপাশে, সেটা স্কুলে বাচ্চাদেরকে হোক বা যে ক্ষেত্রেই হোক, আমার চোখ আটকে যায়। সেটা হচ্ছে বাচ্চারা অনেক হেলদি হয় এখনকার বাচ্চারা, এবং একটু স্বাস্থ্য তাদের নাদুস নুদুস থাকে। কিন্তু আমি তখন চিন্তা করি এই বাচ্চারাই কিন্তু কিছুদিন পরে মেটাবলিক সিনড্রোমের মধ্যে ঢুকে যাবে, এবং তখন সেটাকে কিন্তু মা বাবা চাইলেও আর প্রিভেন্ট করতে পারবে না। এবং মেটাবলিক সিনড্রোমের মধ্যে তো আমরা খুব ভয়ঙ্কর ডিজিজগুলোই জানি, সেই সেন্ট্রাল ওবেসিটি থেকে শুরু করে ডায়াবেটিস, হাইপারটেনশন, আরও অনেক কিছু আসলে এটার সাথে জড়িত থাকে। সো আমি মনে হয় যে আজকের এই শোয়ের মাঝখান থেকে এটা বলতে চাই, আমরা কথা বলছিলাম ডায়রিয়া নিয়ে, কিন্তু শিশু স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বাবা মাকে আসলে এই জায়গাটায় অনেক বেশি কেয়ারফুল হতে হবে। কারণ একটা বাচ্চার ওয়েট বেড়ে যাচ্ছে, আমি অনেক হ্যাপি থাকলে এটা কিন্তু আমার জন্য অশনি সংকট। এটা একটা ঠিক কথা বলেছেন। আমার কাছে যারা আসে যে ম্যাডাম আমার বাচ্চা মোটা হচ্ছে না, তখন আমার পরবর্তী উত্তর থাকে, প্রশ্ন থাকে, আপনি কি বাচ্চাকে সুমুখস্থির বানাতে চাচ্ছেন? মানে কেন মোটা হওয়াটা কেন দরকার? আমার বাচ্চা হেলদি কিনা, হেলদি বুঝতে গেলে আমার কি বুঝতে হবে? প্রথমে অন স্পট ইন্সপেকশনে আমার বাচ্চা হেলদি কিনা কি দেখে বুঝবো? আমার বাচ্চার দাঁতগুলো শাইনি কিনা, স্কিনটা শাইনি কিনা, চুলগুলো সিল্কি কিনা, আমার নখগুলো কাটা আছে কিনা, আমার গায়ে রক্ত আছে কিনা, জিহ্বাটা কি পরিষ্কার, মানে এগুলো প্রথম কথা হচ্ছে সে এগুলো হেলদি কিনা, বাইরের থেকে লুক যেটা। এরপরে আমি বাচ্চা যদি রক্ত পরীক্ষা করি, তার হিমোগ্লোবিন কত আছে, তার আয়রন স্ট্যাটাস কীরকম, তার ভিটামিন ডি কীরকম, যদি সেগুলো ঠিক থাকে তখন কিন্তু বাচ্চা এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যেটা জাঙ্ক ফুড খেয়ে আজকাল যেগুলো হচ্ছে, আগে ছিল আমাদের 90 দশকে যখন অপুষ্টি বলতাম, অপুষ্টির কিন্তু দুইটা আর্ম। এক পাশে আছে অপুষ্টি মানে চিকন হয়ে, মানে এত কম ওজন, মানে লেস ওয়েট, আর মানে লো বার্থ ওয়েট বা ওয়েট কম। আর এখন যেটা হচ্ছে সেটা আরেকটা হচ্ছে ওভারওয়েট বা ওবেসিটি। এখন ওবেসিটিটা নিয়ে আমরা আসলেই অনেক বেশি ভুগছি, এবং এটার উপর আরেকটা শুধু খাওয়ার উপরেই ডিপেন্ড করবে না, বাচ্চারা যে বসে থাকছে, তারা যে এই যে স্ক্রিন টাইম, এটা অনেক বেশি, এটা যে কতভাবে ভুগাচ্ছে আমাদেরকে, সেটা শুধু ইভেন কি আপনি শুধু ওয়েট বলছেন,
বাচ্চার শুধু হাইট ওয়েটই কিন্তু বাচ্চার গ্রোথ না, বাচ্চার গ্রোথ মানে মেন্টাল গ্রোথ, কগনিটিভ যে তার মেন্টাল ডেভেলপমেন্টটা গ্রোথ। এখন সেই মেন্টাল গ্রোথ তার হচ্ছে না, কারণ বাচ্চা যখন কন্টিনিউয়াসলি স্ক্রিন নিয়ে বসে থাকছে, তার কমিউনিকেশন লেভেল একেবারে লো, জিরো। সে কমিউনিকেট করতে পারছে না, পাশের চাইল্ডের সাথে সে কমিউনিকেট করতে পারছে না। আমার কাছে একটা বেবি এসছে, তার বয়স 6.5 বছর, সে 2.5-3 বছরে সব কথা বলতে পারতো, এখন 6.5 বছরে সে কোনো কথা বলতে পারে না। তাহলে সে রিগ্রেশন করছে। তাহলে এটা কোন স্টেজে চলে যাচ্ছি আমরা? সেটা তো আসলে স্ক্রিন অটিজমের ক্ষেত্রে চলে যাচ্ছি আমরা। যাই হোক, আমরা ওভারঅল শিশু স্বাস্থ্য নিয়ে কথা বলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ধারণা এবং আমার বিশ্বাস যে আজকের এই অনুষ্ঠান অবশ্যই অসংখ্য মায়েদের এবং প্যারেন্টসদেরকে হেল্প করেছে। জি, থ্যাংক ইউ আপনাকে, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এরই সাথে আমি ডক্টর শ্রাবণী তৌহিদা আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আজকের স্বাস্থ্য পরামর্শ থেকে। যে পরামর্শ এবং আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে হাইজিন মেনটেন করাটা অনেক জরুরি, এবং সেই হাইজিনটা কিন্তু স্কুল তো আছে, বাসা থেকে প্রথম সেই শিক্ষাটা দিতে হবে। আর নিউট্রিশাস ফুড তো অবশ্যই দিতে হবে বাচ্চাদেরকে। সেডেন্টারি যাতে লাইফস্টাইলে না চলে যেতে পারে একটা বাচ্চা, সেটার জন্য আমরা তাদেরকে আসলে খেলাধুলার ব্যবস্থা করব, বা তাদের জন্য জাঙ্ক ফুড থেকে দূরে রাখবো যাতে মেটাবলিক সিনড্রোমে তারা পড়তে না পারে। ওভারঅল আমরা সবাই চাই সুস্থ স্বাভাবিক একটি শিশু, আর তাহলেই কিন্তু সুস্থ স্বাভাবিক এবং উন্নত একটি জাতি গড়া সম্ভব। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট এপিসোডে ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট মানুষকে সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।